ওয়েলকাম টু শ্রীধর এডুকেশন। তো তোমরা অনেক দিন ধরেই এসএসসি জিডির PYQ-গুলো করানোর জন্য বলছিলে। এসএসসি জিডিতে প্রিলিমিনারিতে ইংলিশ আছে 40 মার্কস। 40 মার্কস ইংলিশ তোমাদের প্রিলিমিনারিতে থাকছে। তো অর্থাৎ থাকে টোটাল 20টা প্রশ্ন। 20 × 2 = 40 তোমাদের পরীক্ষা দিতে হবে। তো আজকে আমরা সেট 1 শুরু করব, যেখানে ডিসকাস করা হবে 10ই জানুয়ারি 2023 যে শিফট 1-এর 20টা প্রশ্ন, সেই 20টা প্রশ্ন নিয়ে কিসে এসএসসি জিডির। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক আজকে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে দেখো। প্রথম প্রশ্ন বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। তাহলে এই যে আন্ডারলাইন করা অংশটা, এই অংশটাকে সাবস্টিটিউট করতে হবে নিচে দেওয়া অপশানগুলোকে ধরে। তাহলে দেখো কি বলছে, পারচেসিং ফার্নিচার অ্যাট এ লো কস্ট, কম দামে ফার্নিচার কেনা, আসবাবপত্র কেনা, কুড নট ইনভলভ অ্যাবান্ডনিং ডিজাইন আর কোয়ালিটি। ডিজাইন আর কোয়ালিটি অর্থাৎ জিনিসটা দেখতে কেমন হবে, জিনিসটার কোয়ালিটি কেমন হবে, এই দুটোকে অ্যাবান্ডন করা মানে কি পরিত্যাগ করা, মানে এই দুটোকে পরিত্যাগ করতে পারে না। তার মানে কি বলতে চাইছে, তুমি একটা কম দামে যদি জিনিস কেনো তার মানে এই নয় যে ডিজাইন আর কোয়ালিটি দুটোই তুমি খারাপ নেবে। মিনিংটা এখানে এটা বলতে চাইছে। তাহলে দেখো কোনটাতে হয়, কোনটাতে ঠিকঠাক ম্যাচ হচ্ছে। ডিড নট প্রভোক কম্প্রোমাইজিং, কম্প্রোমাইজ করতে প্রভোক করছে না, তো তোমাকে ইনস্টিগেট করা যেটাকে বলা হয়। ক্যান নট ফোর্স ফরগেটিং, ফরগেট মানে ভুলে যাওয়া, ফোর্স মানে জোর করা। শুড নট এন্টেল স্যাক্রিফাইসিং, এন্টেল স্যাক্রিফাইসিং মানে কোনো কিছুর ফলস্বরূপ তুমি কিছু স্যাক্রিফাইস করছো, অর্থাৎ ত্যাগ করে দিচ্ছ। আর কি, হ্যাভ নট ডান রিগ্রেটিং, রিগ্রেট করা মানে অনুশোচনা করা। তাহলে আমি এখানে কি মানেটা বললাম, তুমি লো কস্টে কিছু কিনছো মানে এমন নয় যে তুমি ডিজাইন বা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করছো, এই মানেটাই এখানে বলতে চাইছে। তাহলে দেখো কম্প্রোমাইজ, প্রভোগ, কম্প্রোমাইজ করা প্রভোগ করা হয় না, অর্থাৎ কম্প্রোমাইজের সঙ্গে প্রভোগ ভার্বটা যায় না। তাহলে কোনটা ম্যাচ হচ্ছে দেখো, এন্টেল স্যাক্রিফাইজিং, অর্থাৎ লো কস্টের জিনিস কিনছো মানে এমন নয় যে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে কোয়ালিটি আর ডিজাইন, মানে তুমি খারাপ কোয়ালিটির জিনিস কিনে নিলে, খারাপ ডিজাইনের জিনিস কিনে নিলে, এমনটা নয়। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার 3। পরের প্রশ্ন দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে শিবকাশী ইজ ফেমাস ফর ইটস ড্যাশ বক্স ইন্ডাস্ট্রি অ্যান্ড আই এম আনএবল টু ফাইন্ড এ ড্যাশ ফর মাই পার্পল ড্রেস। অর্থাৎ দুটো ড্যাশে একটা ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। বলছে শিবকাশী জায়গাটা বক্স ইন্ডাস্ট্রির জন্য, কি বক্স ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত হতে পারে, আর আমি কি আমার পার্পল ড্রেসের জন্য একটা ড্যাশ খুঁজে পাইনি। এবার দেখো চ্যাটার বক্স যদি আমি বসাই এখানে চ্যাটার, চ্যাটার কথাটার মানে হচ্ছে, চ্যাটার বক্স কথাটার মানে হচ্ছে যে বেশি কথা বলে, বাচাল যাকে বলে সে হচ্ছে চ্যাটার বক্স। তাহলে চ্যাটার বক্স ইন্ডাস্ট্রি তো হয় না। দেখো সোয়েট, সোয়েট মানে হচ্ছে ঘাম, ব্রেড মানে হচ্ছে রুটি। এখানে ব্রেড বক্স ইন্ডাস্ট্রি, সোয়েট বক্স ইন্ডাস্ট্রি কিছুই ম্যাচ যাচ্ছে না, ম্যাচ যাচ্ছে না, আমি বলেই ফেললাম। তাহলে দেখো ড্রেসের সাথে ম্যাচ কিছু খুঁজে পাইনি, মিলিয়ে কিছু খুঁজে পাইনি। আর ইন্ডাস্ট্রিটাও কিসের, ম্যাচ বক্স ইন্ডাস্ট্রি। ম্যাচ বক্স মিন্স কি, দেশলাই বাক্স যেটাকে বলা হয়। তাহলে দেখো দুটোতেই ম্যাচ খাচ্ছে ম্যাচ কথাটা, অর্থাৎ অপশন নাম্বার 2 কিন্তু হবে দুটো শূন্যস্থানেরই উত্তর। পরের প্রশ্ন দেখি, আই রিগার্ডেড মাই ব্রাদার অন পাসিং হিজ গ্র্যাজুয়েশন এক্সামিনেশন। অর্থাৎ আমি আমার ভাইকে রিগার্ড করেছি, রিগার্ড মানে এখানে ভালোবাসা জানানো হয়, সম্মান জানানো হয় গ্র্যাজুয়েশন এক্সামিনেশনে পাস করার জন্য। এবার এই ভার্বটাকে তোমাদের রিপ্লেস করতে বলেছে। দেখো কি কি দেওয়া আছে, কাউট আউট, কাউট আউট কথাটার অর্থ হচ্ছে বিনয় প্রদর্শন করা, বিনয় ভাব দেখানো। ডিসপ্যারেজড, ডিসপ্যারেজড কথাটার অর্থ হচ্ছে অবজ্ঞা করা কাউকে। ফ্ল্যাটার্ড, ফ্ল্যাটার্ড করার অর্থ হচ্ছে কাউকে তোষামত করা। আর কংগ্র্যাচুলেটেড মানে সবাই যেন অভিনন্দন জানানো। তাহলে গ্র্যাজুয়েশন এক্সামিনেশনে পাশ করার জন্য ভাইকে কি জানাতে পারে, অভিনন্দন জানাতে পারে। তাহলে রিগার্ডেডকে কি দিয়ে রিপ্লেস করতে পারবো, কংগ্র্যাচুলেটেড, অভিনন্দন জানানো। পরের প্রশ্ন, অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম চুজ করতে বলেছে ব্লাস্ট কথাটার। ব্লাস্ট কথাটা মানে কি, বিস্ফোরিত হওয়া। তাহলে দেখো শেয়ার মানে হচ্ছে ভাগ করে নেওয়া। প্লিড, প্লিড মানে হচ্ছে কাউকে আকুতি মিনতি করা। রিকল,
আচ্ছা, প্লিড মানে একটা আত্মসমর্পণ করা, ঠিক আছে, প্লিড মানে আরেকটা হয় আত্মসমর্পণ করা। আর রিকল, রিকল মানে কি পুনরায় মনে করা, যেটাকে রিমাইন্ড করা বলা হয়। তাহলে বাকি রইল কি ব্লো আপ, তাহলে এর উত্তর হবে ব্লো আপ, ব্লাস্ট, ব্লো আপ, অপশন নাম্বার 2। পরের প্রশ্ন দেখি, এখানে বলছে কারেক্টলি স্পেলড সেন্টেন্স কোনটা, অর্থাৎ চারটে যে বাক্য রয়েছে, চারটে বাক্য একই কথা বলছে কিন্তু একটা স্পেলিং এরর আছে। কোন স্পেলিং এরর আছে দেখো, এই ক্রোনোলজিক্যাল কথাটা চারটে বাক্যে ভিন্ন রয়েছে। ক্রোনোলজিক্যাল মানে কি, আমরা ওই যুগে যুগে পরপর, ক্রোনোলজিক্যাল মানে কি পরপর, তাই তো, ক্রমানুসার যেটাকে বলা হয়। তাহলে দেখো সেন্টেন্সটা কি বলছে, দ্য ইভেন্টস অ্যারেঞ্জড অর অর্গানাইজড ইন অর্ডার অফ টাইম আর নোন অ্যাজ ক্রোনোলজিক্যাল অর্ডার। যেটাই বললাম, সময় বা কার পর কোন ঘটনাটা ঘটছে সেই অনুযায়ী সাজানোকে বলা হয় ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো, ঠিক আছে। তাহলে ক্রোনোলজি বানান কোনটা, আমরা জানি CHRONOLOGICAL, ক্রোনোলজিক্যাল। তাহলে কোনটা ঠিক, অপশন নাম্বার 4, 4 হচ্ছে 5 নম্বরের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কিসের, এ নাইট আউল। এ নাইট আউল, এই ইডিয়ামটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং জানতে চেয়েছে। দেখো কি হতে পারে, সামওয়ান হু নেভার ওয়ার্কস, যে কখনো কাজ করে না। সামওয়ান হু ওয়ার্কস ভেরি হার্ড, যে কঠোর পরিশ্রম করে। সামওয়ান হু হ্যাজ গুড আইসাইট, একজন ব্যক্তি যার ভালো দৃষ্টিশক্তি আছে। এ পারসন হু প্রেফার্স টু বি অ্যাওয়েক লেট অ্যাট নাইট, নাকি একজন ব্যক্তি যে অনেক রাত অবধি জেগে থাকতে পছন্দ করে। দেখো আমরা জানি নাইট আউল, যদি মানে নাও জানো এই কথাটা থেকে কিছুটা গেস করা যায়, তাই তো। নাইট আউল রাত্রির পেঁচা, তাহলে আমরা কি ওই পেঁচার মতো জেগে আছিস কেন, তার মানে কি সে দেরি করে ঘুমাচ্ছে, তার মানে উত্তর কিন্তু হবে অপশন নাম্বার এ, একজন ব্যক্তি যে দেরি করে ঘুমায়, রাতে অনেক দেরি অবধি জেগে থাকে, এটা হলো এ নাইট আউলের মানে। পরের প্রশ্ন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট হোমোফোন কি কি আছে, ব্রোক, ব্রো, ব্রেক, ব্লিক। তাহলে দেখো এখানে কি বলছে, ইন মেনি রোড অ্যাক্সিডেন্টস মেনি পিপল ব্রেক দেয়ার বোনস। তাহলে এইখানে একটা ব্রেক কথাটা আছে, এই ব্রেক কথার হোমোফোন, হোমোফোন মানে হচ্ছে উচ্চারণটা সেম হবে। তাহলে আমি যখন উচ্চারণগুলো বললাম, কোন উচ্চারণটা সেম হলো বলো, ব্রোক, ব্রো, ব্রেক, ব্লিক। তাহলে 3 নম্বরের উচ্চারণ সেম হলো। তাহলে দেখো 3 নাম্বারটা হচ্ছে সেই ব্রেক, যে ব্রেক আমাদের গাড়িতে বা সাইকেলে বাধা দেয়, তাহলে ওই ব্রেকের হোমোফোন হচ্ছে এই ব্রেক। কি জন্য অ্যাক্সিডেন্ট হয়, ভেহিকেলের, যানবাহনের ব্রেক ফেল হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এরপর দেখো ব্রোক, এই ব্রোক কি থেকে এসছে, এই ব্রেকের পাস্ট টেন্স হচ্ছে ওই ব্রোক, BROW, ব্রো মানে কি, এর অর্থ হচ্ছে ললাট, কপাল যেটাকে বলা হয়। আর এই ব্লেক মানে হচ্ছে নিরানন্দ, অর্থাৎ আনন্দ নেই যার, ঠিক আছে, নিরানন্দ। তাহলে হোমোফোন যেহেতু বলেছে, ব্রেকের হোমোফোন এই ব্রেক, যেটা আমাদের সাইকেলে বা গাড়িতে থাকে। পরের প্রশ্ন দেখো, এখানে কি বলেছে, ফিউচার টেন্স করতে হবে এই সেন্টেন্সটাকে। দেয়ার আর মাল্টিপল ফেসিলিটিস অ্যাভেলেবেল ফর রিচিং দ্য আইল্যান্ড, ওই আইল্যান্ডে যাওয়ার জন্য অনেক ফেসিলিটি, অনেক সুবিধা রয়েছে। এবার দেখো আরটাকে তাহলে আমাকে কি করতে হবে ফিউচার টেন্সে, দেখো হ্যাভ বিন ফিউচার টেন্স নয়, ওয়ার ফিউচার টেন্স নয়, হ্যাড বিন ফিউচার টেন্স নয়, তাহলে এইটা একমাত্র ফিউচার টেন্স উইল বি। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে 8 নম্বর প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলছে কলোকুয়াল কথাটার সিনোনিম। কলোকুয়াল মানে কি, চলিত ভাষা যেটা, অর্থাৎ আমরা যে ভাষায় সাধারণত কথা বলি। লিঙ্গুইস্টিক মানে কি, ভাষা সংক্রান্ত কিছুকে লিঙ্গুইস্টিক বলা হয়। প্রোজোডিক মানে কি, ছান্দিক, ছন্দ মিলিয়ে কিছু, প্রোজোডিক। লেক্সিক্যাল মানে কি, মানে আভিধানিক, অর্থাৎ অভিধান যে ডিকশনারি, সেই আভিধানিক অর্থকে লেক্সিক্যাল মিনিং বলা হয়। আর কনভারসেশনাল মানে কি, কথোপকথন সংক্রান্ত, তাই তো। তাহলে চলিত ভাষা মানে কি, চলতি, মুখে যেটা বলি, তাহলে মুখে যেটা বলি সেটাই কনভারসেশন, তাহলে কলোকুয়াল হবে কনভারসেশনাল, অপশন নাম্বার 4। পরের প্রশ্ন দেখো, এখানে কি বলছে, ইডিয়াম দিয়েছে একটা, অ্যাট ইওর বেক অ্যান্ড কল, এটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কি কি অপশন দেওয়া আছে দেখি। বলছে টু হ্যাভ
অ্যাবসলিউট কন্ট্রোল ওভার সামওয়ান, কারুর ওপর একদম কন্ট্রোল থাকা, অধীন থাকা, মানে কারুকে অধীনে রাখা। টু হ্যাভ নো কন্ট্রোল ওভার সামওয়ান, কারুর ওপর কোনো রকমই কন্ট্রোল নেই। টু কল সামওয়ান অ্যান্ড দেন ডিনাই, কাউকে ডেকে বলা, আমি তো ডাকিনি। টু কল সামওয়ান রেসপেক্টফুলি, কাউকে সম্মান শ্রদ্ধার সাথে ডাকা। তাহলে দেখো অ্যাট ইউর বেক অ্যান্ড কল মানে হচ্ছে অপশন নাম্বার এ, কারুর ওপর অ্যাবসলিউট কন্ট্রোল থাকা, কাউকে একেবারে কন্ট্রোলে রাখা, দমনে রাখা। পরের প্রশ্ন দেখি, লায়াবিলিটি এই কথাটার অ্যান্টোনিম জানতে চেয়েছে। লায়াবিলিটি কথাটার মানে হচ্ছে দায়, আমার ধার কি। অর্থাৎ আমরা যখন ট্যালি শিখে থাকি যদি কেউ, বা ধরো হ্যাঁ ট্যালির সময় লায়াবিলিটি, অ্যাসেট এই কথাগুলো থাকে। খুব সহজ, দেখো অ্যাসেট মানে হচ্ছে তোমার সম্পদ যেটা, আর লায়াবিলিটি মানে তোমার ধার বা দায়। তাহলে লায়াবিলিটির উল্টো হচ্ছে কি, অপশন নাম্বার এ অ্যাসেট। এবার দেখো রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্ব বা তোমার দায়ভার যেটা। প্রায় সেম মিনিং হচ্ছে স্ট্রাইক, স্ট্রাইক করা মানে কি করা বলো, স্ট্রাইক করা মানে হচ্ছে অনুসরণ, যেটাকে তোমরা বন্ধ বলে, বন্ধ টাকা। রিসোর্স, রিসোর্স মানে সম্পদ। তাহলে দেখো এখানে লায়াবিলিটি কিন্তু হবে অ্যাসেট, কারণ এটা একটা, এই দুটো টার্ম একসাথে ইউজ করি আমরা, ট্যালি যারা শিখেছি তারা জানি লায়াবিলিটি অ্যাসেট এই দুটো আমাদের যেটা খরচার দিক, অর্থাৎ আমার থেকে যে টাকা পাবে সেটা লায়াবিলিটির দিকে লিখতে হয়, আর আমি যাদের থেকে সেগুলো আমি পাবো যাদের থেকে বা আমার কাছে যেগুলো সঞ্চিত আছে সেটা অ্যাসেটের দিকে লিখতে হয়। পরের প্রশ্ন দেখি, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ট্রুথফুলি স্পিকিং, সত্যি বলতে কি, দ্য ভিক্টরিজ অফ পিস অ্যান্ড হারমোনি হ্যাভ আ মোর ড্যাশ ইম্প্যাক্ট অন হিউম্যান সিভিলাইজেশন দ্যান দ্য সো কল্ড ভিক্টরিজ অফ ওয়ার। অর্থাৎ কি বলছে, যুদ্ধে জয়ের থেকে শান্তি এবং হারমোনি, অর্থাৎ সমাবস্থা, হারমোনি মানে কি সবার সাথে সুন্দর তালে থাকা, তাল মিলিয়ে থাকা, এর যে জয় সেই জয়টা কি আছে, সুপিরিয়ার গ্রেটার, দুটো প্রায় একই ধরনের মানে, বৃহত্তর, বৃহত্তর আরও বেশি। লাস্টিং মানে কি, যেটা দীর্ঘস্থায়ী। ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী। তাহলে লাস্টিং দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী প্রভাব কিসে, যদি পিস আর হারমোনি এই দুটো জয় হয় তাহলে তার প্রভাব কিন্তু হবে যুদ্ধের জয়ের থেকেও দীর্ঘস্থায়ী, অর্থাৎ লাস্টিং, যেটাকে আমরা লং লাস্টিং বলি, লাস্টিং ইম্প্যাক্ট। পরের প্রশ্ন দেখি, বলছে অ্যান্টোনিম সিলেক্ট করতে র্যানসিড কথাটার। র্যানসিড কথাটার অর্থ হচ্ছে যেটা পচা, অর্থাৎ যেটা টাটকা নয়। তাহলে দেখো ফার্স্ট অপশনেই পেয়ে যাচ্ছি ফ্রেশ, ফ্রেশ মানে হচ্ছে টাটকা, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এর উত্তর। এর আগে দেখো রটেন মানে পচা, তাহলে র্যানসিডের সিনোনিম যদি দিত আমরা রটেন করতে পারতাম, সিনোনিম। রাফ মানে অমসৃণ, আর্জেন্ট মানে যেটা জরুরি, তাহলে র্যানসিড অ্যান্টোনিম ফ্রেশ, সিনোনিম রটেন। পরের প্রশ্ন দেখি, অ্যান্টোনিম আবার একটা দিয়েছে টিমিড কথাটার। টিমিড কথাটার অর্থ হচ্ছে যে ভীরু প্রকৃতির, অর্থাৎ যে সাহসী বেশি নয়, সব জায়গাতে একটু পিছিয়ে আসে। তাহলে কোনটা হবে, শাই মানে যে লজ্জা পায়, তাহলে প্রায় সেম মিনিং। ফিয়ারফুল মানে যে ভয় পেয়ে থাকে, এটাও প্রায় সেম মিনিং। ডিফিডেন্ট মানে কি, ডিফিডেন্ট মানে হচ্ছে যে নিজের প্রতি বিশ্বাস কম, তাহলে এটাও প্রায় সেম মিনিং। বোল্ড মানে হচ্ছে সাহসী, আমাদের এখানে চেয়েছে অ্যান্টোনিম, তাহলে 14-র উত্তর হবে অপশন নাম্বার 4 বোল্ড। পরের প্রশ্ন দেখি, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা জানতে চেয়েছে। প্রথমে আছে ম্যাল অ্যাডজাস্টেড। অ্যাডজাস্টেড কথাটার আগে ম্যাল যুক্ত হয়ে ম্যাল অ্যাডজাস্টেড মানে কি ঠিকঠাকভাবে খাপ খেয়ে নেই যেটা, সেটাই ম্যাল অ্যাডজাস্টেড। স্টেক হোল্ডার, যারা স্টেক হোল্ড করে তাদের কি স্টেক হোল্ডার বলে। পার্মানেন্ট মানে স্থায়ী, লঙ্গিটিউড দ্রাঘিমা, দেখো পার্মানেন্ট বানান ভুল আছে, ইটা হবে এ, PERMANENT, তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে এর উত্তর, পার্মানেন্ট বানান ভুল। দেখো এই যে 16 থেকে 20 এটা হচ্ছে ক্লোজ টেস্ট যেটাকে বলা হয়। ক্লোজ মানে হচ্ছে মিসিং পার্ট, অর্থাৎ যে পার্টটা দেওয়া নেই সেই পার্টটা তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে ওই 4টে অপশান থেকে। তাহলে এই পোর্শনটা পড়বো, যেটা ফার্স্ট কোশ্চেন দেখো এখানে বলেছে 1 নম্বরের উত্তর দিতে, তাহলে এর উত্তর আমি এই 4টে থেকে খুঁজবো। কি বলছে দেখো, দ্য কোম্পানিজ ইন দ্য প্রেজেন্ট এরা, এরা মানে হচ্ছে যুগ, তাহলে বর্তমান যুগের কোম্পানিগুলি, তাহলে সাবজেক্ট রয়েছে এখানে কোম্পানিজ, তাহলে আবার ভার্ব হবে প্লুরালে, এটাও সিঙ্গুলার আছে এটাও সিঙ্গুলার আছে, তাহলে এইগুলো পসিবল নয়। আর গিভিং, হ্যাভ বিন গিভেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো কোম্পানিগুলি নিজেরাই প্রায়োরিটি দেয়, অর্থাৎ নিজেরাই সাবজেক্ট, তাহলে হ্যাভ বিন গিভেন তো প্যাসিভে আছে, প্যাসিভ ভার্বও হবে না, অ্যাক্টিভ ভার্বটা উত্তর হবে অপশন নাম্বার এ।
কোম্পানিজ ইন দ্য প্রেজেন্ট এরা আর গিভিং প্রায়োরিটি, তারাই প্রায়োরিটি দিচ্ছে ডিউরিং রিক্রুটমেন্ট করার সময়ে টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ ইমোশনাল ইন্টেলিজেন্স। কোন ক্যান্ডিডেটদের? যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স আছে। ইআই অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি, কিসের সামর্থ্য? টু আন্ডারস্ট্যান্ড, অ্যানালিসিস অ্যান্ড কন্ট্রোল ইমোশন। এটা আমাদের কি করতে সাহায্য করে? বুঝতে, বিচার বিবেচনা করতে এবং কন্ট্রোল করতে ইমোশনকে। পরের প্রশ্ন দেখি, 2 নম্বর প্রশ্ন, পরের পার্টটা পড়ব। বলছে পজেসিং ভেরি হাই ইআই, যাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা প্রচুর আছে, ক্রিয়েটস এ ড্যাশ, তারা কি ক্রিয়েট করতে পারে? ড্যাশ ইম্প্যাক্ট বলেছে, ইম্প্যাক্ট অন এ পারসনস লাইফ, একজন ব্যক্তির জীবনে কি ইম্প্যাক্ট ফেলতে পারে। তাহলে দেখো, যার ইন্টেলিজেন্স বেশি, ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি, সে পজিটিভ ইম্প্যাক্টই ফেলবে। পজিটিভ ইম্প্যাক্ট মানে কি? ধনাত্মক কিছু করবে, ভালো কিছু করবে। ক্রিয়েটিভ, কলোকুয়াল, মেমোরেবল এগুলো নয়। ক্রিয়েটিভ তো সৃজনাত্মক, ইমোশনালের সাথে সৃজনাত্মকের সেরকম কোনো রিলেশন নেই। তাহলে কি ইম্প্যাক্ট ফেলতে পারে? পজিটিভ ইম্প্যাক্ট, অপশন নাম্বার 4। তারপরে দেখি, পিপল হু হ্যাভ ইআই অলওয়েজ মেনটেন ইমোশনাল স্টেবিলিটি ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন পরিস্থিতিতেও যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স আছে তারা কিন্তু ঠিকঠাক থাকে, মেনটেন করে রাখতে পারে নিজেদেরকে। দে ক্যান বি নাইস ইভেন ইন সোশ্যাল অকওয়ার্ড সিচুয়েশন, তুমি একটা কোনো জায়গায় অকওয়ার্ড সিচুয়েশনে পড়েছো, অদ্ভুত সিচুয়েশনে পড়েছো, সেখানেও কিন্তু তারা নিজেদেরকে ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারে। অ্যাজ দে আর ভেরি গুড অ্যাট কন্ট্রোলিং ইমোশনস, যেহেতু তারা তাদের নিজেদের ইমোশনগুলোকে খুব সুন্দর করে কন্ট্রোল করতে পারে, ধরে রাখতে পারে। দে মেক আদার্স ফিল ড্যাশ, তারা অপরকেও কি ফিল করাতে পারে? কমফোর্টেবল ফিল করাতে পারে। অর্থাৎ তোমার উপর ধরো কারো রাগ হচ্ছে, কিন্তু এমন জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো সেখানে সে তোমার উপর রাগটা দেখাতে পারছে না, যার এই কন্ট্রোল আছে সে তখন রাগটা না দেখিয়ে কন্ট্রোল করে নেবে, ফলে সে নিজেও চুপচাপ থাকলো, তোমাকেও কমফোর্টেবল সিচুয়েশনে রাখলো। কিন্তু ধরো যে কন্ট্রোল করতে পারে না, সে রাগটা দেখিয়ে ফেললো, তাহলে তুমিও একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়ে গেলে, সবার সামনে তোমার ফেস লস হলো, তাহলে কি হবে? কমফোর্টেবল, অপশন নাম্বার 2। পরের পার্ট দেখি, বলছে ইট ইজ প্রুভেন দ্যাট, এটা প্রমাণিত যে ইট উইল মেক লিডার্স মোর ইফেক্টিভ, এটা লিডারদের, যারা নেতাস্থানীয় তাদেরকে আরও ইফেক্টিভ করে তোলে। অ্যাজ দে আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ টিমমেট, যেহেতু তারা তাদের টিমমেটদের, যারা সহকর্মী আছে তাদের ফিলিংসগুলোকে ভালো করে বুঝতে পারে। এরপর বলছে ইট অ্যালাউজ ওয়ান ড্যাশ ইম্প্যাক্টফুলি উইথ আদার্স, তাহলে এটা কাউকে কি করতে সাহায্য করে? অপরের সাথে কমিউনিকেট করতে। তাহলে কোনটা হবে? টু কমিউনিকেট মানে হচ্ছে অপরের সাথে কমিউনিকেশন করা, কথোপকথন করা। তাহলে ইট অ্যালাউজ ওয়ান টু কমিউনিকেট। দেখো, শুধু কমিউনিকেট হবে না, টু এর পর কমিউনিকেটিং হয় না, টু বি কমিউনিকেটেড এটাও হয় না, এটা প্যাসিভে আছে তাই হবে না, এটা তো হয়ই না, এটাও হবে না, আমার টুটা ওখানে প্রয়োজন। পরের পার্টটা দেখি, বলছে স্ট্রেস অ্যান্ড কনফ্লিক্ট ক্যান বি হ্যান্ডেল সো ইজিলি, অর্থাৎ তোমার মানসিক চাপ বা দ্বন্দ্ব খুব সহজেই এটার দ্বারা কন্ট্রোল করা যায়। অ্যাজ ইট অ্যালাউজ গ্রেট এমপ্যাথি টুয়ার্ডস আদার্স, যেহেতু এটার জন্য তোমার অপরের প্রতি খুব মর্মবেদনা জাগে। দে ক্যান বি ভেরি গুড অ্যাট ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, তারা কিন্তু এই যে মানুষের যে সম্পর্ক, তোমার সাথে তোমার সঙ্গীর যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু খুব ভালো হয় এই সমস্ত মানুষদের যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স হাই। দিস পিপল, এই ধরনের মানুষেরা স্ট্রেনথেন দ্য রিলেশনশিপ, এবার কি হবে? ড্যাশ দ্য পিপল উইথ দেয়ার ইন্টারাকশন অ্যান্ড কোঅর্ডিনেশন বোথ ইন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ, তাদের পার্সোনাল এবং প্রফেশন দু রকমের জীবনেই তারা মানুষদের মধ্যে ভালো রিলেশনশিপ তৈরি করতে পারে। এখানে দেখো দ্য পিপল, যেহেতু অগুন্তি মানুষ, দুজন হলে বিটুইন করতে পারতাম, কিন্তু দুজন নয়, দুয়ের অধিক, তাই হবে অ্যামং। ইন রেফারেন্স উইথ তো হবেই না, অ্যালং উইথ হবে না, রিলেশনশিপ বিটুইন বা অ্যামং। বিটুইন কেন হলো না? দুয়ের অধিক পিপল আছে, লোক আছে, তাই জন্য হলো অ্যামং। তাহলে স্ট্রেনথেন দ্য রিলেশনশিপ অ্যামং দ্য পিপল উইথ দেয়ার ইন্টারাকশন, ঠিক আছে? তাহলে লোকজনেদের মধ্যে, অ্যামং, অপশন নাম্বার 1। আচ্ছা, এই ছিল জিডির 20টা প্রশ্ন। তো আমি সেকেন্ড শিফট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি 10ই জানুয়ারির, ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও। ভালো থেকো, ধন্যবাদ।